আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজ অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমি শিশির কুমার সরকার, রসায়ন বিভাগের টিচার, রসায়ন দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এর অধ্যায়টা আমি পড়াবো। আজকের আমার আলোচ্যসূচি হলো তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী কাকে বলে। পরবর্তী ধাতব বা ইলেকট্রন পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ কি, উহার নিয়ামক সমূহ কি কি। সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য। সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য কেন? সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য কেন? ইলেকট্রনের চার্জ, 5 নম্বর হচ্ছে ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের আধান নির্ণয় এবং অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয়। 6 নম্বর পড়াবো ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃত ব্যাখ্যা, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা। পরবর্তীতে গাণিতিক সমস্যাবলী। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী কি? যেসব পদার্থের মধ্যে দিয়া বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে সেই সব পদার্থকে তড়িৎ পরিবাহী বলা হইয়া থাকে। আর যেসব পদার্থের মধ্যে দিয়া সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে তড়িৎ অপরিবাহী পদার্থ বলে। তড়িৎ অপরিবাহী পদার্থ হিসাবে সাধারণত শুকনো কাঠ, কাঁচ, হীরক, প্লাস্টিক, সিরামিক, রাবার, চিনি, গন্ধ, পেট্রোল, তারপিন্তল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন 2 নম্বর হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী বা ইলেকট্রন পরিবাহী কি? যেসব পদার্থের মধ্যে দিয়া ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে ধাতব পরিবাহী বা ইলেকট্রন পরিবাহী বলা হয়। যেসব পদার্থের মধ্যে দিয়া ধাতব পরিবাহী হলো যেসব পদার্থের মধ্যে দিয়া ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ধাতব পরিবাহী বা ইলেকট্রন পরিবাহী বলা হয়। এই ধাতব পরিবাহী এবং ইলেকট্রন পরিবাহীর কিছু বৈশিষ্ট্য আছে। এই পরিবাহীতে কোনরূপ রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না। দ্বিতীয়ত ধাতব পরিবাহীতে বাহ্যিক চাপের কোনো প্রভাব থাকে না। তৃতীয়ত ধাতব পরিবাহীতে ইলেকট্রন সঞ্চালনের মাধ্যমেই একমাত্র বিদ্যুৎ উৎপন্ন হয়। চতুর্থ বৈশিষ্ট্য হলো এই প্রবাহীতে ফ্যারাডের সূত্র কোনোভাবেই প্রযোজ্য হবে না, বরং এখানে ওহমের সূত্র প্রযোজ্য হবে। 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী 2 নম্বর যেসব যৌগে কোনো উপযুক্ত দ্রাবকে অথবা বিগলিত অবস্থায় তড়িৎ প্রভাবে বিশ্লিষ্ট হওয়ার ফলে উৎপন্ন আয়ন দ্বারা তড়িতের পরিবহন ঘটে, একই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। আবার যেসব যৌগ কোনো উপযুক্ত দ্রাবকে বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহে বিশ্লিষ্ট হওয়ার ফলে উৎপন্ন আয়ন দ্বারা তড়িতের পরিবহন ঘটে এবং একই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ামক সমূহ হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর নিয়ামক সমূহ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ামক সমূহ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর
পরিবাহীর বৈশিষ্ট্য সমূহ হচ্ছে তড়িৎ বিশ্লেষ পরিবাহীতে উপাদান সমূহের বিয়োজন ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন পদার্থের উৎপন্ন হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে বাহ্যিক চাপের প্রভাব থাকবে, অর্থাৎ চাপ বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার এখানে আয়নের সঞ্চালনের মাধ্যমে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ হবে। 4 নাম্বার এখানে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে। আবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বৈশিষ্ট্য সমূহ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে বিয়োজন ঘটবে এবং উপাদান সমূহের বিয়োজন ঘটবে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি হবে। 2 নাম্বার হচ্ছে এখানে বাহ্যিক চাপের প্রভাব থাকবে, বাহ্যিক চাপের বৃদ্ধিতে তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার হচ্ছে এখানে আয়নের সঞ্চালনের মাধ্যমে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ হবে। 4 নাম্বার হচ্ছে এখানে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে। আমার এই প্রশ্নটার আলোকে একটা 4 নাম্বার প্রশ্নটা হলো যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষক কেন? অর্থাৎ আমাদের সোডিয়াম ক্লোরাইড এটা তড়িৎ বিশ্লেষক, খ নাম্বারের প্রশ্ন আমাদের তড়িৎ বিশ্লেষক কেন? তাহলে তড়িৎ বিশ্লেষক কাকে বলবে? যেসব পদার্থের মধ্যে দিয়া তড়িৎ প্রবাহের ফলে উপাদান সমূহ রাসায়নিক পরিবর্তন ঘটিয়া নতুন পদার্থের সৃষ্টি হয়, সেটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। অর্থাৎ যেসব পদার্থের মধ্যে দিয়া তড়িৎ প্রবাহের ফলে উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটিয়া নতুন পদার্থের সৃষ্টি হয়, যেসব পদার্থের মধ্যে দিয়া তড়িৎ প্রবাহের ফলে উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটিয়া নতুন পদার্থের সৃষ্টি করে, সেই সব পদার্থকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারণ এটা দ্রবণে আয়নিত হইয়া সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হইয়া থাকে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বার যদি আমি প্রবেশ করাই, তাহলে সোডিয়াম আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হইয়া ইলেকট্রন গ্রহণ করিয়া সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং এক্ষেত্রে বিজারিত ঘটনা ঘটবে। অপরদিকে ক্লোরাইড আয়ন কে ইলেকট্রন প্রদান করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, এক্ষেত্রে জারিত ঘটবে। তাই সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ কত? 1 মোল ইলেকট্রনের চার্জ কত? আমার অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করিব? ইলেকট্রনের আধান নির্ণয়ের জন্য ইলেকট্রনের আধান নির্ণয় এর জন্য আমরা লিখতে পারি E সমান সমান F বাই N। E সমান সমান F বাই N। এখানে একটি ইলেকট্রনের আধান যেটা, অর্থাৎ একটি ইলেকট্রনের আধান E সমান সমান F বাই N। এখানে F সমান সমান 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব, N সমান সমান 6.03 10⁻²³ অ্যাভোগাড্রোর সংখ্যা। অতএব E সমান সমান 96,500 ডিভাইডেড 6.023 গুণন 10⁻² সমান সমান আমাদের কি দাঁড়াইলো?
1.602 10⁻⁻19 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের আধান পাইলাম কত? 1.62 গুণন 10⁻⁻19 কুলম্ব। আবার একটি ইলেকট্রনের আধান E সমান এত, অর্থাৎ n সংখ্যক ইলেকট্রনের আধান এত ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। অতএব 1 মোল ইলেকট্রনের আধান 96,500 কুলম্ব। আর একটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব আমরা ইলেকট্রন আধান নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি কোনটা? ইলেকট্রন আধান নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি E সমান F/n বা F সমান n সমান E/F/E। এখানে F সমান 96,500 কুলম্ব, E সমান 1.602 10⁻⁻19 কুলম্ব। অতএব n সমান দাঁড়ালো 96,500 ডিভাইডেড অন এত গুণন এত সমান 6.02 10⁻⁻t। তাহলে আমরা কি পাইলাম? একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারলাম, 1 মোল ইলেকট্রনের আধান নির্ণয় করতে পারলাম এবং অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করতে পারলাম। এখন আমাদের চলে আসবে ফ্যারাডের 6 নম্বর প্রশ্ন। ফ্যারাডের প্রথম সূত্রটা কি? ফ্যারাডের প্রথম সূত্রটা কি এবং তা বিবৃতি করো। আমাদের ফ্যারাডের প্রথম সূত্রটা কি তা বিবৃতি করো। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন হলো ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র কাকে বলবো? তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎ দ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বা সঞ্চিত দ্রব্যের পরিমাণ। আবার তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎ দ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বা সঞ্চিত দ্রব্যের পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। আবার তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎ দ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বা সঞ্চিত দ্রব্যের পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। যদি তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎ দ্বারে W পরিমাণ দ্রব্য সঞ্চিত হয় এবং যদি ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া Q পরিমাণ
বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমরা ফ্যারাডের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডব্লু ভেরিয়াস কিউ, অর্থাৎ ডব্লু সমান সমান জেড কিউ। অর্থাৎ আমাদের এখানে জেড হলো সমানুপাতিক ধ্রুবক, জেড হলো সমানুপাতিক ধ্রুবক, যার মান উহার পদার্থের ধর্মের উপর নির্ভর করে, যাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, বলে। তাহলে আমরা জেডকে কি বলতে পারলাম? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা জেডকে কি বলতে পারলাম? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই তুল্যাঙ্ক আবার আমাদের যদি ওই তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়া আই এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় টি সেকেন্ড ধরে, বিদ্যুৎ যদি প্রবাহিত হয় টি সেকেন্ড ধরে, তাহলে আমরা লিখতে পারি কি কিউ সমান সমান আইটি। তাহলে আমরা ডব্লু সমান সমান কি লিখলাম? ডব্লু সমান জেড আইটি। এটা হলো ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক ফর্মুলা। এখন ফ্যারাডের সূত্রটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমাদের 7 নাম্বার প্রশ্ন, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা। 1 নাম্বার হচ্ছে ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষের দ্রবণে বা গলিত উভয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2 নাম্বার হচ্ছে ফ্যারাডের সূত্রের তড়িৎ বিশ্লেষের তাপমাত্রা, চাপ, দ্রবীভূত দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা এর কোনো প্রভাবের উপর ফ্যারাডের সূত্র নির্ভরশীল নয়। তাহলে ফ্যারাডের সূত্র কার উপর নির্ভরশীল হবে না? তড়িৎ বিশ্লেষের তাপমাত্রা, চাপ, দ্রবীভূত দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা এর কোনোটার উপর ফ্যারাডের প্রথম সূত্র প্রযোজ্য হবে না, অর্থাৎ নির্ভরশীল না। 2 নাম্বার, একই মৌলের বিভিন্ন আয়নিক অবস্থার দ্রবণের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে। যেমন আয়রন 2 প্লাস আয়নের জন্য বিদ্যুৎ লাগবে 2 ফ্যারাডে এবং সেখানে আয়রন জমা হবে কত? 55.85 গ্রাম। আর আয়রন 3 প্লাসের জন্য সেখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ জমা হবে, প্রয়োজন লাগবে, কিন্তু জমা হবে 55 এত। অথবা আয়রনের পরিমাণ এখানে ঠিক থাকছে, অথবা চার্জের পরিমাণ ভিন্ন হলো, বিদ্যুতের পরিমাণ ভিন্ন হলো, দ্রবীভূত পরিমাণটা একই থাকতেছে। অর্থাৎ ফ্যারাডের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা পাইলাম। এখন হলো সীমাবদ্ধতা। ফ্যারাডের সূত্র ধাতব পরিবাহী বা ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য হবে না। তড়িৎ প্রবাহের ফলে কোনরূপ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হলে এই সূত্র প্রযোজ্য হবে না। তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে একই সাথে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে ফ্যারাডের সূত্রের কিছুটা ত্রুটি দেখা যাবে। আবার ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা। ফ্যারাডের সূত্র পরিবাহী বা ধাতব পরিবাহী ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তড়িৎ প্রবাহের ফলে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হয়, তাহলে রাসায়নিক সূত্র বিক্রিয়া সংঘটিত না হলে এই সূত্র প্রযোজ্য
হবে না। তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে একই সাথে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে ফ্যারাডের সূত্রের কিছুটা ত্রুটি লক্ষ্য করা যায়। আমার এই সূত্রের আলোকে আমি লিখি নাই, তারপরও আর একটা প্রশ্ন আমার চলে এসেছে, সেটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক। ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? আমাদের প্রথম হলো রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলবো আমরা? কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া যদি 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হয় বা 96 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তড়িৎদ্বারে যে পরিমাণ দ্রব্য জমা হবে তার পরিমাণটাকে আমরা রাসায়নিক তুল্যাঙ্ক বলবো। আবার কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করার ফলে তড়িৎদ্বারে সঞ্চিত বা তড়িৎদ্বার হইতে দ্রবণে দ্রবীভূত উপাদানে মৌলের পরিমাণই হবে ওই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক। আবার পুনরায় রিপিট করব, কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহিত করার ফলে তড়িৎদ্বারে সঞ্চিত বা তড়িৎদ্বার হতে দ্রবণে দ্রবীভূত উপাদান মৌলের পরিমাণই হচ্ছে ওই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক। একে ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হলো? ই। ই সমান সমান আছে তোমার 1 মোল ডিভাইডেড মৌলের যোজনী। মৌলের যোজনী তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? একই প্রশ্ন, শুধু 1 ফ্যারাডের জায়গায় 1 কুলম্ব। 1 ফ্যারাডের জায়গায় 1 কুলম্ব। কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে সঞ্চিত বা তড়িৎদ্বার হতে দ্রবণে দ্রবীভূত উপাদান মৌলের পরিমাণই হচ্ছে ওই মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করি, তাহলে জেড সমান সমান আমরা লিখতে পারি 1 মোল ডিভাইডেড মৌলের যোজনী গুণন 96,500। তাহলে জেড সমান সমান আমরা লিখতে পারি ই বাই 96,500, বা আমরা লিখতে পারি ই সমান সমান আমাদের জেড গুণন 96,500, অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গুণন 96,500। আমাদের অঙ্ক করার সময় এই গাণিতিক ফর্মুলাটা আমরা প্রয়োগ করব অনেক সময়। এখন আমরা এই ফ্যারাডের সূত্র পড়াইলাম, প্রথম সূত্র। এই ফ্যারাডের প্রথম সূত্রের আলোকে আমরা কতটা গাণিতিক অঙ্ক করার চেষ্টা করব। আমরা দেখি পারি কিনা ফ্যারাডের প্রথম সূত্রের আলোকে অঙ্ক করতে আমরা পারি কিনা। প্রথম নাম্বার অঙ্ক হচ্ছে আমাদের 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ। 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ 60 মিনিট
60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার ধাতু জমা হবে? কি লিখছি? 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ, 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ আমাদের 60 মিনিট ধরে কপার সালফেটের দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার ধাতু জমা হবে। এখানে I সমান সমান আমরা লিখতে পারি 5 এম্পিয়ার, T সমান সমান সময় যেটা 60 মিনিট, 60 মিনিটকে আমরা লিখতে পারি 60 গুণন 60 অর্থাৎ সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড আমরা লিখতে পারি। তারপরে জেড সমান সমান আমাদের একটা সাধারণ ফর্মুলা হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড যোজনী গুণন 96,500। তাহলে কি দাঁড়ালো? কপার 63.5 2 গুণন 96,500 অর্থাৎ ডব্লু সমান সমান হর। তাহলে আমরা জানি ডব্লু সমান সমান জেড আই টি, অর্থাৎ জেড সমান সমান হলো কি আমাদের জেড 63.5 2 গুণন 96,500 গুণন আছে কত 5 গুণন হলো 3600 সমান সমান দাঁড়াইছে কত আমাদের দাঁড়াইলো উত্তর দাঁড়াইলো কত 5.922 গ্রাম। আমরা ফ্যারাডের সূত্রের প্রথম সূত্রের আলোকে অঙ্কটা করতে পারলাম। আমরা দেখি আরেকটা অঙ্ক আমরা পারি কিনা। আরেকটা অঙ্ক, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে 1 এত এম্পিয়ার বিদ্যুৎ এত এম্পিয়ারের বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহিত করলে তড়িৎ দ্বারে 1.98 গ্রাম সিলভার ধাতু জমা হবে। তাহলে আমার চাইছি কি সময় কতক্ষণ ধরে। তাহলে কি কি দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে? I সমান সমান 1.5 এম্পিয়ার এবং কি দেওয়া আছে ডব্লু সমান সমান এত গ্রাম, জেড সমান সমান আমাদের সিলভার 107.88 আর হলো 1 গুণন 96,500। তাহলে আমাদের কি দাঁড়ালো টি সমান সমান হর। তাহলে আমরা জানি ডব্লু সমান সমান জেড আই টি, অর্থাৎ টি সমান সমান ডব্লু বাই জেড আই,
অর্থাৎ ডব্লু আসে এত, জেড আসে কত আমাদের 107 এত 96,500 গুণন আই আসে কত 1 পয়েন্ট এত, তাহলে কত দাঁড়াইলো এত গুণন 96,500 আর দাঁড়ালো 107 এত আর এত, এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই কত সেকেন্ড 40 আমাদের 394 সেকেন্ড। এইটাকে মিনিট ঘন্টায় করলে আমাদের দাঁড়াবে কত, এইটাকে আমরা করলে দাঁড়াই কত 1127.08 সেকেন্ড। আমার আজকের মতে এখানে আমি ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। আগামী দিনে আবার আমরা এখান থেকে পুনরায় আবার আরম্ভ করার চেষ্টা করিব। তোমরা সবাই ভালো থাকবে।